ডায়াগ্রাম 1 টাকা যদি খরচ করা হয় সেই 1 টাকা যে ইনকামটা কোথা থেকে আসবে। তো এইখানে দেখলাম সেন্ট্রালি স্পন্সর স্কিমস সহ সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে ট্যাক্সের যে শেয়ার, ফিনান্স কমিশনসের যে গ্রান্টস, সেইগুলি মিলে প্রায় লিটল অ্যাবাভ 70%। স্টেটস ওন নন ট্যাক্স রেভিনিউ, দ্যাট ইজ স্টেট গভর্নমেন্ট যেটা নিজস্ব যেটা রিসোর্স, যে সোর্স থেকে স্টেটস ওন রেভিনিউ ট্যাক্স, আদার্স মিলে 16.58%। Loan components, market loan and other borrowings 9.93, net public account থেকে 2.77। এই হলো 1 টাকা কোথা থেকে আসবে ইনকাম হিসাবে। তো এখানে যদি আমরা দেখি আমাদের রাজ্যের যে নিজস্ব যে ইনকাম, এই ইনকামটা খুবই meager and we are totally dependent on the central resources. Yet, right from the independence of India and the joining of Tripura being the princely state with Indian dominion, তখন থেকেই আমরা ত্রিপুরা সি ক্যাটাগরি স্টেট হোক যাই হোক, ত্রিপুরা ওয়াজ ডিপেন্ডেন্ট অন দি সেন্ট্রাল রিসোর্সেস, এটা তো আমাদের সবারই জানা আছে। তো এই অবস্থাতে অবশ্যই উই হ্যাভ টু কাট আওয়ার ক্লথ, cut our cloth according to the resources. এইটাতে আমি যেমন এই যে রিসোর্সেস যে ড্র করা হয়েছে 1 রুপি কিভাবে আসবে, এবং পার্টিকুলারলি গত বছরের একটা আমি রেফারেন্স দিতে চাই। গত বছরের যে বাজেট এস্টিমেট 26,992.67 কোটি টাকা, এবং পরবর্তী সময়ে দেখা গেল 25,169.11 কোটি টাকা। এটা হচ্ছে রিভাইজ এস্টিমেট। বাজেট এস্টিমেট মাইনাস রিভাইজ এস্টিমেট যদি বাদ দেই তাহলে দেখা যাবে 1723.56 কোটি টাকা। তার মানে গত বছরে যেটা বাজেট এস্টিমেট ছিল সেই এস্টিমেটে এসে দাঁড়িয়েছে 25,169.11। এই যে 1,723.56 কোটি টাকা, এটার এক্সপ্লেনেশন আমরা পাচ্ছি না যে কেন এটা কমিয়ে দেওয়া হলো শেষ পর্যন্ত। তার মানে এই টাকা যেখানে আমাদের অ্যাসেট ক্রিয়েশনের দরকার, আমাদের টাকা দরকার, কেন এই টাকাটা শেষ পর্যন্ত রিভাইজ এস্টিমেট আরিতে সেটা কমে গেল। এই কারণেই আমি এটাও বলতে চাই, এইবারের যে বাজেট এস্টিমেট করা হলো, বাজেট এস্টিমেট আমরা যার উপরে আমরা আলোচনা করছি 27,654.4, এই বাজেটও দেখা যাবে যে at the end of the last quarter of the financial year আরি যখন আসবে সেই আরিতে এই 27,654.4 কোটি টাকা থাকবে কিনা বা বাড়বে কিনা এটাও জানি না। যেহেতু গত বছরে সেই ট্রেন্ডটা দেখা গেল, এর জন্য পয়েন্ট আউট করলাম। এডিসির
যে বাজেট তো সবাই বলে গেছেন, দ্বিতীয়বার তৃতীয়বার বলার কোনো অপেক্ষা রাখে না। কিন্তু আমরা যদি তুলনা করি, তুলনামূলকভাবে অবশ্যই এই হাউস স্বীকার করবেন, মেম্বার্স অফ দি হাউস স্বীকার করবেন যে পাহাড়ি অঞ্চল এলাকার যে উন্নয়ন সমতল অঞ্চলের যে উন্নয়নের তুলনায় অনেকাংশে অনেক কম। এডিসি এলাকাতে প্রায় 1193 কিলোমিটার রাস্তা আছে। এর মধ্যে এডিসি নিজস্ব মেটলিং কার্পেটিং করার জন্য প্রায় 134 কিলোমিটার, ইফ আই এম নট মিস্টেকেন, এবং এডিসি এলাকাতেও রাজ্য সরকারের নিজস্ব রুটস, মেটলিং রুট আছে। প্রায় 700 কিলোমিটার ব্রিক সোল রাস্তা আছে। কিন্তু এডিসির যে বাজেট, পিডব্লিউডিকে যে বাজেট দেওয়া হয় গত বছরে যেটা 4,75,00,000 ছিল, 4,75,00,000 দিয়ে 1193 কিলোমিটার রাস্তা কাজ কি করা যায়? এটা কি বঞ্চনা নয়? এবং এডিসির রাস্তা আপনারা যারা আজকে রুলিং এ আছেন, আপনারাও যাচ্ছেন আমি জানি, আপনারা দেখুন কোন রাস্তায় ভালো করে চলছে না। এই অবস্থায় আপনারা বলছেন এডিসি কে অনেক টাকা বাড়িয়ে দিয়েছে। কত টাকা বাড়িয়ে দিয়েছেন? 8%, 8.8 সামথিং। এবং যদি ইভেন স্টেট গভর্নমেন্টের যে বাজেট এই হাউসে প্লেস করা হয়েছে, 2018 সালকে আপনারা বেস ইয়ার হিসেবে নিয়ে নিয়েছেন এবং বলছেন যে ওই সময়ে 15,000 কোটি টাকা বাজেট ছিল। আজকের বাজেট কত? 27,654। বাদ দিয়ে যদি দেখেন এবং হিসাব যদি করেন যে 8.8%, 9.7% এই রেটেই কিন্তু চলে আসছে। ওই যে বেস 15,000 ইজ অলসো ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি? ওই বেসকে নির্ভর করেই কিন্তু এই আজকে যদি আপনি 5 বছর 6 বছর যদি ক্যালকুলেশন করেন, ইট উইল বি 27,654, or it should be more in fact. So যে পেইসে যে ডবল ইঞ্জিন সরকার হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্যের অর্থের সংস্থান আরো যে হওয়ার উচিত ছিল, সেই যেভাবে আমরা অ্যাসপিরেশনাল বা আমরা অ্যাসপাইরেন্টস পিপল অফ দ্য স্টেট, কিন্তু সেইভাবে কিন্তু হয়নি। যেহেতু আমি কিছুদিনের প্রায় 2 বছরের জন্য টিটিএডিসি ছিলাম, এডুকেশন ডিপার্টমেন্টকে নিয়ে একটু কিছু বলতে চাই। যেহেতু এই বাজেটের এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, কারণ এডুকেশন ছাড়া কোনো সোসাইটি ইট ক্যানট মার্চ ফরওয়ার্ড। এডিসিতে 1633টা স্কুল আছে, প্রাইমারি স্কুল। এর মধ্যে 104টা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। 55,000, by this time it may be more, it may be less, 55,000 স্টুডেন্টস আছে। কোনো স্কুলে 100-150 জন আছে, কোনো স্কুলে 30 জন, কোনো স্কুলে 60 জন, 75 জন। এটার সংখ্যা কমই, 13 জন, 14 জন, 16 জন এইভাবে আছে। আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আমি এডুকেশন দপ্তর দেখতাম, কি করা যায়। নীতি আয়োগে আমি নিজে গেলাম, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রিতে গেলাম, আমার আইডিয়াটা শেয়ার করলাম উইথ প্রজেক্ট প্রপোজাল, যে এডিসি 1633টা স্কুলকে 275টা রেসিডেন্সিয়াল স্কুলে যদি কনভার্ট করা যায়, সেইখানে
এই স্কুলেই টিচাররা যদি তাদেরকে কোয়ার্টারের ব্যবস্থা করা হয়, থাকার ব্যবস্থা করা হয়, তাহলে 275টা স্কুল হলেই হবে। এবং এই যে শিক্ষকের যে অপ্রতুলতা, শর্টেজ অফ টিচার্স, এডিসিতে যে প্রায় 5,000-এর মতো যে এখন শিক্ষক আছেন, এই শিক্ষকদেরকে ওই প্রস্তাবিত 275টা রেসিডেন্সিয়াল স্কুলে যদি তাদেরকে পোস্টিং দেওয়া হয়, তাইলে আমার নতুন করে কোনো পোস্টের প্রয়োজন হয় না। কিন্তু এইটা করতে গেলে অবশ্যই রাজ্য সরকারের সহায়তা প্রয়োজন, কারণ এই প্রজেক্ট প্রপোজালগুলি রাজ্য সরকারের মাধ্যমে আইদার ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি অর টু দি নীতি আয়োগকে যেতে হবে। যদি এটা যদি না করা হয়, তাহলে কিন্তু জনজাতি এলাকায়, আদিবাসী এলাকায় যে ড্রপ আউটের সংখ্যা এখনো আছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে, এইটা এবং চলতে থাকবে। এবং জনজাতি এলাকার মা বাবারা নিজের ছেলে মেয়েদেরকে কে কোথায় যায়, সকালে পরে স্কুলে গেছে কিনা, এগুলি খবরাখবর রাখে না। সবচেয়ে ভালো হয়, আমিও বোর্ডিং হাউসে স্কুলে পড়ে এই জায়গাতে এসেছি, মাত্র 275টা রেসিডেন্সিয়াল স্কুল, এবং যেই পাড়াতে রেসিডেন্সিয়াল স্কুল হবে ওই পাড়ার ছেলে মেয়েরা তারা ডে স্কলার হতে পারে। আই প্রপোজ এই বাজেটে না হলেও রাজ্য সরকার যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করেন, কারণ এটা যদি হয় সবচেয়ে ভালো হবে। Thirdly, implementation of customary law. এডিসি থেকে কাস্টমারি লগুলি তৈরি করে রাজ্য সরকারের কাছে এবং গভর্নরের কাছে পাঠানো হয়েছে। এখন বলবেন, যেহেতু এখানে আমাদের সিপিআইএম এর সদস্য, মাননীয় সদস্যরাও আছেন, বিগত সরকারগুলিতে যখন এডিসি থেকে বিল পাঠানো হয়, সেইটাকে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে পাঠানো হয়, এবং according to 20BB, para 20BB of the 6th schedule to the Constitution of India, এখানে লেখা আছে এডিসি থেকে যে বিলগুলি পাঠানো হবে সেটা গভর্নরের কাছে যাবে, কারণ লেখা আছে গভর্নর ইন কনসালটেশন উইথ দি কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যাসেন্টটা দেবে। হু উইল কনসাল্ট? ইট ইজ দি গভর্নর হু উইল কনসাল্ট দি কাউন্সিল অফ মিনিস্টার্স। তাইলে এটা স্টেট গভর্নমেন্টের কাছে আসবে না। কেন আমি এই কথাটা বলছি? যখন বলা হয় মাননীয় রাজ্যপাল মহোদয়কে যখন বলা হয় যে আপনার কাছে এতটা বিল পেন্ডিং আছে, উনি বলছেন নাই, আমার কাছে তো কোনো বিল নেই, কিন্তু বিলগুলি তখন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এসে সেগুলি পড়ে থাকে। আরো একটা কথা বলতে চাই, এই কাস্টমারি ল কডিফিকেশন করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। মাননীয় সদস্য, আমি জাস্ট এটা ভেরি রিলিভেন্ট স্যার, এইভাবে কিন্তু অনেক বিল আমাদেরকে ইয়ে করা হচ্ছে, এছাড়া কিন্তু আমরা বলতে পারছি না। একটু সময় দিবেন, এটা আমার অনুরোধ। না না মাননীয় সদস্য, একটু সময় বলতে আরো 5 মিনিট দিন, আমি ওয়াইন্ড আপ করি। ওকে। এই কারণে বলছি, কাস্টমারি ল ইন খাসি হিলস ডিস্ট্রিক্ট কাউন্সিল উইদাউট কডিফিকেশন, আই রিপিট, উইদাউট কডিফিকেশন, ওদের ডিস্ট্রিক্ট জাজ, খাসি হিলসে ডিস্ট্রিক্ট জাজ আছেন, ওরাই এটা ওদের কোর্টে এগুলি শুনানি হচ্ছে, কেউ যদি কেস করে, এবং কোর্টের ডিসিশন ছাড়া, ডিস্ট্রিক্ট জাজের জাজমেন্ট ছাড়া হাইকোর্টে যেতে পারে না।
এই ধরনের একটা ব্যবস্থা চলছে, কিন্তু আমাদের এখানে আমরা কোডিফিকেশনের কথা বলছি। আমরা কোডিফিকেশন ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে কোডিফিকেশন করে পাঠানো হয়েছে, এটা যেন পাস করা হোক। থার্ডলি কি বলবো, রোমান স্ক্রিপ্টে সেকেন্ড অ্যামেন্ডমেন্ট করে এডিসি থেকে 2000 সনে যে বিলটা পাঠানো হয়েছিল এখনো ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে ঘুমোচ্ছে। 23 বছর চলছে। কিভাবে হয় একটা বিল গণতান্ত্রিকভাবে নির্বাচিত কাউন্সিলের সদস্যরা যে বিলটা পাস করে পাঠানো হয়েছিল 2000 সালে, সেই বিল এখনো ট্রাইবাল ওয়েলফেয়ার এবং রাজ্যপালের অফিসে। আমরা যখন গেলাম আমি এটাই বললাম, ট্রাইবাল ওয়েলফেয়ারকে পাঠানো হোক এবং ডিপার্টমেন্টকে পাঠানো হোক গভর্নমেন্ট অফ ত্রিপুরা অ্যান্ড অলসো টু দি অফিস অফ দি হিজ এক্সিলেন্সি গভর্নর অফ ত্রিপুরা। Now, I will come little bit to my another bill is, sorry, TTIDC Police Act যেহেতু পাস হয়েছে, TTIDC পুলিশ রোল পাস করে এখন রাজ্য সরকার এবং গভর্নরের কাছে পাঠানো হয়েছে। কেন? রিক্রুটমেন্টের জন্য। এখন রাজ্য সরকার বলতে পারেন যে এক পাস হলে, রুল পাস হলেই কি রিক্রুটমেন্ট করা যাবে? আইন কি বলে? আমি যতটুকু বুঝি তাই বলছি। সেটা হচ্ছে যদি পাস করা হয়, যখন পাস হয়, সেই একটা ফিনান্সিয়াল প্রভিশন, অর্থাৎ ফিনান্স ডিপার্টমেন্টের যে প্রভিশন আছে, ফিনান্সিয়াল প্রভিশন আছে ধরে নিয়ে, সেই অ্যাসুরেন্স আছে বলে একটা পাস করা হয়েছিল। এখন যদি রাজ্য সরকার বলে যে না, এডিসিতে পুলিশ অ্যাক্টে অনুযায়ী পুলিশ রিক্রুটমেন্ট হবে না, এটা কিন্তু হওয়ার কথা না, হওয়ার ঠিক না। সুতরাং পুলিশ রিক্রুটমেন্ট রুল যেটা প্লেস করা হয়েছে রাজ্য সরকার এবং গভর্নরের কাছে, সেটা অতি সত্বর অনুমোদন দিয়ে ফেরত পাঠানো হোক। এরপরে পিডব্লিউডি ডিপার্টমেন্টে, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ইন পিডব্লিউডি ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড HSCL, এই তিনটা দুইটা গভর্নমেন্ট এবং একটা এজেন্সি নিয়ে একটা এগ্রিমেন্ট আছে ত্রিপুরা গভর্নমেন্টের। কিসের জন্য? ত্রিপুরাতে রুট অ্যান্ড ব্রিজেসের কাজ করার জন্য, বিশেষভাবে রুটস, পারহ্যাপস PMGSY। আমবাসাতে কচুসরা থেকে যে কমলপুর, কচুসরা হয়ে যে কমলপুর রাস্তা গেছে, সেটা HSCL এর হাতে। যখন পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম, বলছে যে HSCL আমাদের কন্ট্রোলে না, ওইখানে রাস্তা খারাপ হলেও আমরা কিছু বলতে পারবো না। আমি বুঝতে পারি না কি ধরনের এগ্রিমেন্ট এটা, যে ত্রিপুরা গভর্নমেন্ট ওদেরকে দিয়ে কাজ করাবেন, কিন্তু HSCL ত্রিপুরা গভর্নমেন্টের কথা শুনবেন না, ত্রিপুরা গভর্নমেন্টের অফিসারদের কথা শুনবেন না। এটা কি করে হয়? মাননীয় সদস্য, জাস্ট টু মোর পয়েন্টস প্লিজ 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 প্লিজ। এই HSCL এ আবার জাস্ট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট স্যার, এই HSCL এ জওহরনগরে যে ডিএম অফিস আছে, জওহরনগর ডিএম অফিস হয়ে এইদিকে একটা রাস্তা গন্ডাসরা রোডের সঙ্গে সংযোগ হয়েছে। ব্রিজটা শেষ হয়েছে, এখনো ফিনিশিং হয়নি। বোথ দা সাইড অ্যাপ্রোচ কোনো কিছু করা হয়নি। ওই যে ব্রিজের উপরে মানুষের যেতে পারছে না, বিশেষভাবে বয়স্ক লোকরা, অনেক খাদের মতো তৈরি হয়ে আছে। এটা অনেক দিন ধরে চলছে। এইগুলি যেন দেখা হয়। লাস্টলি আমবাসা পেয়েছি প্রাইমারি হেলথ সেন্টার, এখানে আমবাসা পেয়েছি, যেখানে আমবাসা পেয়েছি প্রায়
62,000 পপুলেশনকে কাভার করে, দুইজন মাত্র ডাক্তার, এবং তারা প্রত্যন্ত অঞ্চল সহ ম্যালেরিয়ার জন্য যে কোনোর জন্য তারা দৌড়ায়। এইখানে দুইজন ডাক্তার আছেন, আরও একজন ডক্টরের দরকার। তো সবাই আমাকে এলাকার জনপ্রতিনিধি হিসেবে, এলাকার যত জনপ্রতিনিধি হিসেবে চাপ দিয়ে যাচ্ছেন, আরও একজন ডক্টর যেন যে কোনো প্রকারে যে কিনা বলে অনুরোধ করেই হোক, যে কোনোভাবেই হোক এখানে যেন ইয়ে করা হয়, পোস্টিং দেওয়া হয়। এটা কাইন্ডলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনার মাধ্যমে আমি অনুরোধ করতে চাই। এবং পরিশেষে এটাই বলতে চাই, এইভাবে যদি পাহাড়ি অঞ্চল তথা গ্রামীণ অঞ্চলকে বঞ্চিত করে যদি রাখা হয়, যখন আমি বলি গ্রামীণ অঞ্চল, বিশেষভাবে পাহাড়ি অঞ্চল, এই বঞ্চনার মাধ্যমে আমরা, এই বঞ্চনা আজকের নয়, শুধু এই বঞ্চনা বললে ভুল হবে, এই 73 বছর ধরে চলছে। তো এটা একদিনের নয়, যার কারণেই আমরা দেখেছি যে এইভাবে আমরা আমাদের আর অস্তিত্বের প্রশ্ন এসে গেছে, সার্ভাইভেলের প্রশ্ন এসে গেছে। আমরা দেখেছি এইভাবে আর হয় না, যার জন্যই কিন্তু আমরা গ্রেটার ত্রিপ্রালেনের দাবি করে চলেছি। এই বলেই আমার সংক্ষিপ্ত আবেদন বা বাজেট সম্পর্কে যে অংশগ্রহণ, সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। নমস্কার। মাননীয় সদস্য শ্রী